আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। এখন উপস্থিত হয়েছি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য। ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখেছেন এবং বুঝতে পারছেন যে কোন ব্যাপারে কথা বলবো। ভণ্ড আসিফ নজরুল এবং বাটপার সমন্বয়কদের কথা। কেন আমি এই কথাটা বলছি তা আস্তে আস্তে পুরোটাই আপনাদের সামনে প্রমাণসহ আমি কথা বলবো। প্রথমেই বলি ভণ্ড আসিফ নজরুল, যার বহুরূপী রূপ, বহু রূপ তার, এর মাত্র দ্বিচারিত্রিক, মানে এর কি বলবো, মানে এর গিরগিটি বললেও ভুল হবে। মানে এত রং পাল্টাইতে পারে এই ব্যক্তিটা। তিনি আমার মনে আছে একটা সেমিনারে ঢাকা ভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার হয়েছিল আর.সি. মজুমদার হলে মেবি। সেখানে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের অনেক কর্মী বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটা পড়ে না, এটা পড়লেই তাদের আদর্শে কোনো কমতি থাকার কথা না। মানে কত বড় বন্ধ, মানে আওয়ামী লীগের কর্মীদের জ্ঞান দিয়ে বেড়াইতো, এই করতে হবে, ওই করতে হবে, এই আদর্শ ওই আদর্শ। তার ফেসবুক স্ট্যাটাস এখনো অনেক আছে। যাই হোক, গেল। তারপরে যখন সে বিভিন্ন জায়গায় থেকে, যে এখন তো সরকার কীভাবে হয়েছে এটা তো বুঝতেছেন, বিভিন্ন জায়গায় থেকে যখন ফান্ডিং আসলো, এই মাহফুজ আলম, তিনি যে বলে থাকি বাংলাদেশে আইএসএর ব্রাঞ্চের যে মুখপাত্র, এদের মাধ্যমেও প্লাস অন্যান্য জায়গায় থেকে যে টাকাগুলো আছে, যারা ফান্ডিং পাইছে, সেই ব্যাপারে যখন টাকা পাইলো তখন সে সুর বদলিয়ে কথা বলল। মানে তার চরিত্র কতটা চেঞ্জ আমি সেটা একটু খালি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তারপর সে কথা বলল, সেটা হলাম যে আপনার এই বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় কর্মজীবী, মানে কাজ করতেছে, ২৬ লক্ষ ভারতীয় কাজ করতেছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের যুবকরা কাজ পাচ্ছে না। তাহলে আপনি তো সবচেয়ে পাওয়ারফুল জায়গায় আছেন, কই ২৬ লক্ষ লোকের মধ্যে ২৬ জন লোক তো আপনি বাইর করতে পারলেন না। মানে মিথ্যাচারিতা তার কোথায়? মানে প্রথমে সে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই বন্দনায় ছিলেন। তারপরে সে আসলেন যে ভারত বিরোধী কথা বলে, ওই যে বললাম ফান্ডিং পাওয়ার পর থেকে তার একটু লেখনি ঘুরল। তারপরে যখন কথাগুলো বলল, তখন সে এই মানে যখন এগুলো নিয়ে বহুত আলোচনার মধ্যে পড়লো, সে গেল হজ করতে। সে তো ওইটাই আমি দিছি, হজ করতে গেল। হজ করতে যাওয়ার সময় সে বলল যে আমি আসলে, আমাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আমি ওইভাবে বলতে চাই না, আমি আমি যেটাই বলি না কেন, কিন্তু জাতির পিতাকে নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, জাতির পিতাকে নিয়ে তার কোনো প্রশ্ন নাই। মানে সে জাতির পিতাকে মানে তাকে রাইখে সে আওয়ামী লীগের সরকার নিয়ে সমালোচনা করে কথা বলছে। গণতান্ত্রিক দেশ, যে কেউ সমালোচনা করতে পারেন, যে কেউ তার মনের ভাব প্রকাশ করতে পারেন, এতে তো মানে ক্ষতির কোনো কিছু নাই, আছে তা তো নাই, তো করতে পারেন। যাই হোক, তিনি আসলেন। আসার পরে এই যে লোক শোক দিবসে এই বক্তব্য রাখলো, 15ই আগস্টে, যে কোনো একটা 15 আগস্টে সে যখন এই কেন্দ্রিক বক্তব্য রাখলো, তার পরক্ষণে তিনি যখন নাকি এই 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 যে এই অবৈধ ইউনূস সরকার, যারা একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, কি বলবো যে আপনার সাংবিধানিক সরকার, জননীতি দৃশ্যত শেখ হাসিনাকে হটিয়ে জবরদস্ত করে কিছু বিদেশি শক্তির আতত নিয়ে, বিশেষ করে ইউনূসের যারা ওই যে পশ্চিমা বান্ধবী বন্ধু আছে, তাদের এখন আর নাই, তারা এখন আর মসনদে কাইপা গেছে গা, 20 তারিখের পর থেকেই তো তারা আর নাই। দেন এদের এই কাজটা তারা করলো। তখন আসিফ নজরুল বললো, 50 বছরের পুরনো শোককে তো মনে করে লাভ নেই, আমাদের তো এখনো রক্তের গন্ধ শুকায় না, যারা এই যে জুলাইয়ে শহীদ হলো, এদেরকে নিয়ে আমি কথা বলবো, আস্তে আস্তে বলতেছি, মানে আসিফ নজরুলের চরিত্রটা বলতেছি। হ্যাঁ, তারপরে সে কী হলো,
ভালো, খুব ভালো, 50 বছর রক্তের গন্ধ যায় না ই করে। তারপরে উনি যখন ডিজে পার্টি করলো, তার এই কুলাঙ্গার গুলা যখন ডিজে পার্টি করলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে, মানে একটা জাতীয় শোক দিবসে, তখন তার কিন্তু কোনো বয়ান নাই। দেখছেন তো কীভাবে স্ট্রেঞ্জ। তারপর যখন নাকি তার স্ট্যাচুগুলো ভাঙ্গা হয়েছিল, তখনও কিন্তু সে কোনো কথা বলে নাই। তার অফিসে ফার্স্টে কিন্তু ছবি টাঙ্গানো ছিল, পরে সেটাও নামিয়ে ফেলছে। মানে সে তার প্রয়োজনে এই আসিফ নজরুল যাহাতা করতে পারে। তার উপর নিয়ে বলতে গেলে গিরগিটি কে নিয়ে কথা বলতে গেলে মানে শেষ নাই। আরেকদিন বলবো, মানে সবাইকে নিয়ে তো টুকটাক করে বলতে হবে যে আমি আসছি, আমি যে থাম্বনেল যেটা দিচ্ছি সেটা তো সেই ব্যাপারটা তো আমার বুঝিয়ে বলতে হবে। এবং বন্ড আসিফ নজরুলের আপনাদের একটা হিংস দিলাম, আস্তে আস্তে আরও আসবে, সকল কিছু প্রমাণ সব আসবে, সমস্যা নাই, আমি বলে যাব। এবং এরপর আসি, এই ভণ্ড আসিফ নজরুল তো গেল, এখন ভাটভার সমন্বয়কদের কথা কেন বলছি, মানে এই সমন্বয়কদের মধ্যে যারা আছেন, এই যে মানে মির্জাফর, এই শালাই তো মানে ওরা নিয়ে কথা বলতে গেলেই মনে করেন যে মানে মুখ থেকে তো একটা মুখ বাজে, আমি ক্ষমা প্রার্থী, এটা কিছু মনে করেন না, সেটা হলো ওই সার্জিস। এই শালার একটা ভণ্ডর ভিডিও দেখবেন, সেটা হলাম যে মানে ওই যে একটা না, এর অনেক ভিডিও পোস্ট আছে যে সে শক্তি পায়, সে লড়ে যাওয়ার জন্য শক্তি পায় কার কাছ থেকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ থেকে। কালকে সেনাকুঞ্জে যে খালেদা জিয়ার সাথে যখন কথা বলতে গেছে, তখন তিনি বলছেন যে আপনার আপোষহীন মনোভাব আমাদের শক্তি। মানে ভণ্ডটা কত, মানে ভণ্ড কত বোকার কি আমাদের ব্যর্থতা আছে, আমরা যারা নেতৃত্ব জায়গায় থাকি আমাদেরও ব্যর্থতা আছে, কারণ আমরা তো চিনতে পারি না, আর চিনতে পারবোই বা কেমনে। কারণ যখন নাকি এটা হয়ে থাকে, এটা আসলে আত্মসমালোচনাও করতে হবে। সেই দিক থেকে আমি বলতেছি যে যেহেতু বিশাল বড় দল, অনেক দিন আমরা ক্ষমতায় ছিলাম, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু যারা কিন্তু তেলবাস এমপি টেমপির মধ্যে ঢুকে গেছিলো, এদের রিকোয়েস্টে এদেরকে রাখতে হয়, এদের রিকোয়েস্টে এইসব অপদার্থ ছেলেগুলো যখন রাজপথে কখন দেখা যায় না, বাট তাদেরকে রাখতে হয়। তার ফলস্বরূপ আজকে এতগুলা জামাত বিএনপি, আপনি কি মনে করেন কোনো কিছু হইলে ছাত্রলীগের দোষ? ছাত্রলীগ সবসময় বলে হয়ে আসছে বাংলাদেশের সেই মানে প্রতিষ্ঠাকালীন সময় থেকে, ওই 48 সালে 4 জানুয়ারির পর থেকে, 52 ভাষা আন্দোলন, 56, 54, 62, 66, 69, 70, 71 মহান মুক্তিযুদ্ধ, সকল জায়গায় ছাত্রলীগ সর্বপ্রথম বলি হয়েছে। তারপর স্বৈর শাসকদের বিরুদ্ধে কে লড়াই করছে? ছাত্রলীগ লড়াই করছে। এখনও দেখবেন ছাত্রলীগের নয় মামলা হামলার অভাব নাই, অথচ এই ছাত্রলীগে আমাদের একমাত্র লোকজন দেশরত্ন শেখ হাসিনা, যেটা আমরা বলি এবং আমরা ধারণ করি, আমরা বিশ্বাস করি। কিন্তু যখন নাকি এই উপর মহলে এরা কিছু জায়গা পাওয়া যায়, তারা এইখানে এসে বা অমুক বাইরে রায় অমুক বাইরে, এই কমিটি কি মনে হয় যে সব কিছু ছাত্রলীগের মতো করে করতে পারে? তারা করতে পারে না তো, কারণ এদের রিকোয়েস্টে, এবং এরা যাদের রিকোয়েস্ট করে ঢুকায় তারা এই যে যখন বাইরে হাসনাত না বেড়াইতেছে না, ওই যে কি বলে যে একটা নিষিদ্ধ সংগঠন জামাত শিবিরের সেক্রেটারি, সে কিভাবে ছাত্রলীগের পোস্টে থাকে, তার মানে কতটা দ্রুত এরা। কিন্তু হ্যাঁ, আমরা যার আদর্শ লালন করি, বুকে ধারণ করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা ছাত্রলীগকেও ওই সাহসিকতা নিয়ে ছাত্রলীগ করে না, ছাত্রলীগ করে কেউ সাহসিকতা অর্জন করে না, সময় সাহসী সন্তানরা ছাত্রলীগ করে। আবার এখন বলতে পারেন যে তাইলে এখন এইভাবে আসেন কেন, কারণ এখন এমনভাবে রাখছে তো সবসময় তো তাদের তো একটা স্ট্যাসি, মানে একটা তো মানে কাঠামোর মধ্যে যাইতে হবে। ছাত্রলীগ তখন তো একদম মানে আপনারা চেপে ধরেছেন, যে কারণে এই বিষয়ে কথা বলবো আস্তে আস্তে, মানে এই কথায় সাথে যাই, যেটুকু কথা বলতেছিলাম সেটা নিয়েই কথা বলি। এই বাটপার সমন্বয় কেন বলেছি দেখেন আপনারা, এই সার্জিসের কথা বললাম, এই হাসনাতের কথা বললাম, এরা সব হাসনাত দেখবেন যে পত্রিকাও লেখছে, লেখালেখি করছে, এর লেখালেখি ভাই দেখছেন আমি এটা করছি, ভাই আমি ওইটা করছি, মানে নানান অঙ্গভঙ্গি, সুযোগ সুবিধা সবচেয়ে বেশি সালারা নিয়েছে। এদের জন্য দল কলুষিত হয়েছে, এদের জন্যে ছাত্রলীগ যারা প্রকৃতভাবে আদর্শিক, আজকে
কত ছাত্রলীগের নেতাকর্মীরা মানে তারা কোনো কি সবাইকে সুযোগ সুবিধা নিচ্ছে, জায়গায় জায়গায় তারা লুকিয়ে পলিয়ে কতভাবে ফ্যামিলিগতভাবে সকল জায়গায় চাপে আছে। এটা কি এটা আমরা আমরা আমার মধ্যেও যারা আছেন আমরা কত কত কষ্ট আছে, আমরা কি কারোর কাছে বলতে পারতেছি কিছু? বাট এই বাটপারগুলো সুযোগ সুবিধা নিয়ে গেছে। এই সমন্বয় দিকটা আছে, দেখেন আপনি এই যে কী বলে যে হান্নান শাহ মাসুদ বলছে চাঙ্গার ফুলে বাসা নিয়ে, ফার্স্টে বাংলা মোটর পরে পরে চাঙ্গার ফুলে বাসা নিয়ে আসছিল এই হান্নান থেকে ছাত্রশক্তিতে কি কথা বলতে যে আজকে বেশি কথা যেতে যাই হোক, আমি বলতে ছাত্রশক্তিটা কি আপনি বুঝতে হবে। নাগরিক শক্তি 2007 সালে এই ইউনুসে সেই জায়গায় একটা ছাত্র শাখা হইলাম এইটা, এরা নিজের মুখে স্বীকার করতেছে। লাল বিপ্লব এটা কই আছেন এখন আপনারা? তারা লাল বিপ্লব করলেন, তারা কি সব শান্তি দিচ্ছেন? আপনারা সকলে সব কিছু করছেন, অথচ মাহফুজ আলম সেনাকুঞ্জে যে খালদা জিয়াকে বলতেছে যে আপনার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমরা গর্বিত। মানে কই আপনারা, কই জীবন দিলেন আপনারা? 158 জন যে সমন্বয়ক, একটার কিছু হয়েছে? কোনো গুলি খাইছে, কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে, কোনো কিছু হয়েছে? এদের কিচ্ছু হয় নাই। এরা সকল ভালো আছে, সুযোগ সুবিধা না ভালো আছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। দেশের শেয়ার মার্কেটে শুরু করে আইন শৃঙ্খলাতে শুরু করে দেশটাকে ধ্বংস করে দিতেছে। ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে দেশ, এটা দুর্ভিক্ষের দ্বার প্রান্তে চলে গেছে দেশ। অথচ আপনারা আজকে দেখেন যে এই বাটপারগুলা যে কি বলতেছে যে আমরা আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। তাহলে আপনাকে যদি এরা সুযোগ করে দেয়, তাহলে এই আবু সাইতে শুরু করে যাদের এই যে এত কিছু বুঝিয়ে আপনাদের মাঠে নামাইলো, তা আপনাদের ফলাফলটা কি? আমাদের ফলাফলটা কোথায়? কোথায় আছেন আপনারা? আর ওই যে 15 আগস্টে ধানমন্ডি 32-এ আমি নিজে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আন্দোলনে ডাক দিয়েছিলাম। আমরা সকলে চট্টগ্রাম থেকে শুরু করে সারা জায়গায় একদম ওই কিশোরগঞ্জ থেকে শুরু করে গাজীপুর থেকে শুরু করে আপনার মানিকগঞ্জ থেকে সকল জায়গাতে ছাত্র নেতাকর্মী আমার সাথে যোগাযোগ করে, এবং গোপালগঞ্জের রিটন মোল্লার ভাইয়ের সাথে যারা যোগাযোগ করছে তারাও আমার নাম্বার দিয়েছে। তারাও সেখানে জড়ো হয়ে যখন আমরা ওখানে যাইতে গেলাম, আমাদের মানিকগঞ্জের ছেলে পেলে কীভাবে আক্রান্ত হয়েছে, ইবনে সিনাতে ভর্তি করে কীভাবে আমাদের উপরে আক্রমণ করেছে আপনারা দেখেছেন। আর সেই জায়গায় একটা নর্তকী, ওই যে একটা ছাত্রী পরিচয় চ্যালেঞ্জ করে বলছে এটা হলাম একটা আবাসিকের নর্তকী। এই মেয়েটা সে এক সময় এক মানে ব্যাস ইউজ করে, কয় কলেজে পড়ে একসাথে, ও যে নাচতেছে হিন্দি গানের, তখন ওর ওই যে ভাইদের শোকের কথা মন থাকে না। এইসব নর্তকীদের প্রত্যেকের বিচার হবে এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। তাই এই বন্ড আসিফ নজরুলের কথায় যে নাকি 26 লক্ষ শুরু করে তার গিটগিটির কিছুটা হিংস দিলাম, বুঝতে পারছেন। আর এই যে সমন্বয়ক যারা আছেন, যারা এই যে 158 জন সুখে শান্তিতে সর্বসুযোগ সুবিধা ভোগ করে সকল জায়গাতে ভালো আছেন, এদের নিয়ে যে কথাটা বললাম একটু চিন্তা করে দেখবেন। আজকে আমরা যদি জাগ্রত না হই, আমরা যদি এটা না বুঝতে পারি, আমাদের যে প্রজন্ম আছে ভবিষ্যৎ প্রজন্ম সহ টোটালি ক্লাবসের দিকে চলে যাবে। বাংলাদেশটা একটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনারা বুঝবেন দেশে নিত্য পণ্যের দাম কত বৃদ্ধি, দেশে মুদ্রাস্ফীতি কতটা বৃদ্ধি 10-এর উপরে চলে গেছে, এবং সকল কিছুর দাম যেভাবে দিন দিন বাড়তেছে তারা তো দেখবে না। তারা দেশ বিক্রির পায়তারা করতেছে। তাদের গেট আপ হিসাবে বুঝেন না 9,000 10,000-এর নিচে পাঞ্জাবি পাওয়া নাকি একজন, বুঝেন না? মাইন সঙ্গে শুরু করে যারা ওই যে একটা ওই যে মেয়ে দেখছেন না কি ছবি দেখেন, ছবি একটু ফেসবুকে ছাড় দিয়ে, তাদের পাট শার্টটাকে এখন গুচি ব্র্যান্ডের ব্যাগ ইউজ করে। আর ওই যে বাটপাড়ার একটা আছে ওই যে কি মহিউদ্দিন রডি, চা বিক্রি করতো নিজে থেকে, সে এখন বুঝেন না উমরা করে বেড়াইতেছে। ভাবটাকে দুই দিকে ফোন ফুল টুল নিয়ে দৌড়া, সেটা না আবার রিল করে, বুঝছেন না? হ্যাঁ, কার আমলে ভালো ছিলেন, দেশে 2 মুঠো ভাত খেতে পারতাম। কার আমলে কে গণতন্ত্র বা ফেসিজম, এটা নিয়ে আমি আরেকটা পর্ব করবো, সেখানে কথা বলবো। আজকের বেশি অনেক কথা বলে ফেলছি। শুধু আপনাদের কাছে একটা অনুরোধ, আমি যে কথাগুলো বললাম আপনার একটু মনোযোগ, আপনি একটু চিন্তা করবেন। আসলে এইদের বন্ডাম এবং বাটপাড়ির কাছে আপনারা ধরাশায়ী হয়েছে। আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন এবং এদেরকে প্রতিহত করবেন। আগামী দেশকে সুন্দর সমৃদ্ধ করার জন্য আপনারা এদেরকে হটিয়ে আবার জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে এনে তার হাতে তুলে দেবেন এবং তার হাত ধরে দেশ তরতর করে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।